স্বাগত নিউজ 24 সংবাদে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি সোহাগ বক্স এবং আমি জান্নাতুল ফেরদৌস রুবা। 122 কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণে বাঁধের 20টি স্থানে ভাঙনে পানিতে ভাসছে ফেনীবাসী। গত 15 বছর ধরে কোনো সংস্কার হয়নি। এদিকে দুর্যোগের মধ্যেও ত্রাণ নয়, 6টি বাঁধ সংস্কার করে স্থায়ী সমাধান চান স্থানীয়রা। বাঁধ সংস্কারে পরিকল্পনা নেওয়ার কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ডও। মঞ্জুর রহমানের ক্যামেরায় ফেনী থেকে আরিফুল ইসলামের রিপোর্টে বিস্তারিত। এটি ফেনীর মুহুরী নদীর বাঁধ ভাঙার চিত্র। গত বছরও এ বাঁধ ক্ষতিগ্রস্ত হয়, এবারও একই দশা। মুহুরী, সিলুনিয়া ও কহুয়া নদীর পাশে 6টি বন্যা নিয়ন্ত্রণ বাঁধ রয়েছে। এবার এসব বাঁধের 20টি স্থানে ভাঙন দেখা দিয়েছে। স্থানীয়রা বলছেন গত 15 বছর বাঁধগুলোতে সংস্কার হয়নি। তৈরি হওয়া বন্যায় ভোগান্তিতে বাসিন্দারা। ক্ষতিগ্রস্ত হইতেছি, ফসল নষ্ট হইতেছে, দানান যা জ্বালাসান্দি বইছি সব চলে গেছে। গুন্ডি নদীর মতন যদি আমাদের এই বাঁধটা সংস্কার করেন, তাহলে আমাদের এই অঞ্চলের মানুষ ব্যবসা বাণিজ্য করি, কাজ করি খাইবো। ফেনীর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী বলছেন বাঁধগুলো সংস্কারে পরিকল্পনা চলছে। ভাঙছে এটা আমরা জরুরি ভিত্তিতে বন্ধ করবো ভাঙনগুলো, শুধুমাত্র ভাঙনগুলো, ঠিক আছে। আর যেখানে পার্সিয়ালি ড্যামেজ হচ্ছে সেগুলো করবো। কিন্তু একটা প্রজেক্ট অলরেডি সাবমিট করা 100 বাঁধ নির্মাণের জন্য এবং টোটাল বন্যা নিয়ন্ত্রণের জন্য। সেই প্রজেক্টটা বাস্তবায়ন হলে আশা করতেছি এই ধরনের সমস্যা থাকবে না। ভারতের দক্ষিণ ত্রিপুরা থেকে আসা উজানের পানি কিছুটা কমেছে, তবে এখনো ফেনী দিয়ে পানি প্রবেশ করছে। ফুলগাজী ও ছাগলনাইয়াতে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত। পরশুরামে কিছুটা উন্নতি হয়েছে। ফেনীতে 122 কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ রয়েছে। অতিবৃষ্টি হলেই এসব বাঁধে দেখা দেয় ভাঙন। পানিতে প্লাবিত হয় নোয়াখালী, কুমিল্লা ও ফেনী জেলা। স্থানীয়রা বলছেন অতি দ্রুত এসব বাঁধ সংস্কার করা না হলে প্রতি বছরই পানিতে ভাসবে জেলাগুলো। ফেনীর মুহুরী নদীর বাঁধ থেকে আরিফুল ইসলাম, নিউজ 24। দর্শক, বন্যা পরিস্থিতির খবর জানাতে এই মুহূর্তে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, আপনি এই মুহূর্তে ফেনীর কোথায় আছেন এবং বন্যা পরিস্থিতির কোনো উন্নতি হয়েছে কিনা জানাবেন, সেই সাথে প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের উদ্যোগ চোখে পড়েছে কিনা জানাবেন। ফুলগাজীতে রয়েছে, আর এটি হচ্ছে ফেনী সদর থেকে হচ্ছে ফুলগাজী যাওয়ার যেই সড়কটি রয়েছে সেখানে মূলত আমি রয়েছি। আর এই সড়কটি সদরের কাছাকাছি, সদরের যেহেতু যে এই প্রধান সড়কটি, আর এখানে কিন্তু দেখছেন যে সড়কে পানি জমে আছে বা সড়কে পানি উঠে গেছে আর কি, বন্যার যে পানি সেগুলো উঠেছে। আর এই সড়কের যে সামনে বা প্রত্যন্ত বা মফস্বল যে এলাকাগুলো রয়েছে, নিম্নাঞ্চল এলাকা রয়েছে, সেগুলো কিন্তু বন্যার পানিতে পুরোপুরি হচ্ছে নিমজ্জিত হয়েছে। আর এছাড়া ছাগলনাইয়াতে হচ্ছে যে বন্যার পানি সেটি হচ্ছে অপরিবর্তিত, আর হচ্ছে ফুলগাজীর পানি হচ্ছে অপরিবর্তিত। আর পরশুরামে হচ্ছে বন্যার পানি কিছুটা কমেছে বা উন্নতি হয়েছে, পানি উন্নয়ন বোর্ড আমাদের জানিয়েছে। আর একটি বিষয় জানিয়ে রাখি, ফেনীতে হচ্ছে যে 3টি নদীর বাঁধ ভেঙে, 3টি নদী যে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ রয়েছে সেই 122 কিলোমিটার বাঁধ ভেঙে ফেনী শহরে বানের যে পানি রয়েছে দক্ষিণ ফেনীর যে ভারতের থেকে পানি আসা যে পানি রয়েছে সেগুলো হচ্ছে 3টি নদীর মুহুরী, কহুয়া এবং হচ্ছে সিলুনিয়া নদীর বন্যা রক্ষা যে বাঁধ সেই ভেঙে হচ্ছে পানি প্রবেশ করছে ফেনীতে। সেই সাথে হচ্ছে এখনও কিন্তু পানি প্রবেশ করে যাচ্ছে। তবে আবহাওয়া অফিস বলছে যে কাল হচ্ছে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি কাল বৃষ্টি হয় সেক্ষেত্রে হচ্ছে ফেনীর যেই বন্যা পরিস্থিতি সেটির অবনতি ঘটবে। আর যদি বৃষ্টি না হয় সেক্ষেত্রে হচ্ছে বন্যা পরিস্থিতি উন্নতির দিকে যাবে। আর তবে বানের পানি কিন্তু এখনও ফেনী শহরের মধ্য দিয়ে আসতে শুরু করেছে। আর সেই সাথে যেই বন্যা রক্ষা বাঁধগুলো রয়েছে সেখানে প্রায় 20টি স্থানে হচ্ছে ভাঙন দেখা দিয়েছে। আর স্থানীয় যারা রয়েছেন তারা বলছেন যে দ্রুত এই ভাঙন রোধে হচ্ছে স্থায়ী যে সংস্কারকরণের যে কাজটি সেটি হচ্ছে তারা করার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। এই ছিল ফেনী থেকে আমার কাছে সবশেষ। এদিকে নোয়াখালী শহরের জলাবদ্ধতা কমতে শুরু করেছে, তবে নিম্নাঞ্চলের জলাবদ্ধতা এখনো কাটেনি। বন্ধ রয়েছে 1800 শিক্ষা প্রতিষ্ঠান। ভারী বর্ষণের ফলে পানিবন্দী এখনও 40,000-এর বেশি পরিবার। চরম দুর্ভোগে পড়েছেন তারা। জেলায় মোট 466টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। 40টি আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে প্রায় 1,500 মানুষ। জেলা প্রশাসনের পক্ষ থেকে মেডিকেল টিম গঠন করা হয়েছে। এবারের এসএসসির ফলাফল 16 বছরের মধ্যে সবচেয়ে খারাপ। বিশেষজ্ঞরা বলছেন এটাই প্রকৃত রেজাল্ট। আওয়ামী লীগ আমলে নম্বর বাড়িয়ে পাশ করানোই পাশের হার বেশি হতো বলে মনে করছেন তারা।
পাশাপাশি জুলাই অভ্যুত্থানে দীর্ঘ সময় শিক্ষক শিক্ষার্থীরা রাজপথে থাকায় প্রভাব পড়েছে এবারের এসএসসির ফলে বলেও মনে করেন বিশ্লেষকদের কেউ কেউ। অন্তরা বিশ্বাসের প্রতিবেদন। কমেছে পাশের হার ও GPA-5, বেড়েছে ফেল আর খারাপ রেজাল্টের সংখ্যা। এবারের এসএসসির ফলাফলের এমন চিত্রের কারণ কি? উত্তরে বিশ্লেষকরা বলছেন 16 বছর ধরে শিক্ষার্থীদের পরীক্ষার খাতায় নম্বর বাড়িয়ে দেওয়া হয়েছে। বিগত আওয়ামী লীগ সরকার শিক্ষা খাতে নিজেদের সাফল্য দেখাতে এই কাণ্ড করেছে বলে তাদের মত। তাই এবারের ফলাফলই সঠিক ফলাফল। 16-17 বছরের এক প্র্যাকটিস না, মোটামুটি লিখলি ভালো মার্কস পাওয়া যাবে। এইবার কিন্তু অ্যাসেসমেন্টটা একটা রিয়েল অ্যাসেসমেন্ট হয়েছে। প্রত্যেকটা বছরে কিন্তু রাজনৈতিক প্রেশার ছিল একটা শিক্ষা প্রতিষ্ঠানের উপরে, শিক্ষকদের উপরে, যে ভালো ফলাফল দিতে হবে, এবং তারই একটা প্রভাব আমরা দেখেছি যে প্রশ্নপত্রের উপরে, পরীক্ষা ব্যবস্থাপনার উপরে। 2009 সালের সাথে এবছরের রেজাল্টের সাদৃশ্য রয়েছে। সেবার পাশের হার ছিল 67.41%, আর এবার 68.04%। মাঝের 15 বছরে 80%-এর নিচে কোনো বাড়ি পাশের হার নামেনি। ব্যতিক্রম ছিল কেবল 2018 সাল। ট্রেনটা যদি দেখেন সেটা 16-17 বছর আগে 2008-9-এর সাথে মিল পাবেন। তাই তার মানে হচ্ছে একটা রিয়েল অ্যাসেসমেন্ট হয়েছে। গুণগত মানের দিক থেকে কোনো খারাপ হয়নি, শতাংশিক হারের দিক থেকে হয়তো খারাপ হতে পারে। কোভিড-19 আমরা সাম্প্রতিক সময় পার করেছি, সেইখানে আমাদের একটা লার্নিং লস আমরা দেখতে পেয়েছি। পাশাপাশি জুলাই অভ্যুত্থানের লম্বা সময় ধরে স্কুল কলেজ বন্ধ ছিল, আর শিক্ষক শিক্ষার্থীরাও রাজপথে থাকায় প্রস্তুতি কম হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। এই জুলাই বিপ্লবের পরে তারা পড়াশোনা বিমুখ হয়েছে বরং, এবং পড়াশোনার দিকে তাদের আকর্ষণটা কিন্তু অনেক কমে এসেছে। পড়াশোনার চেয়ে রাজনৈতিক কার্যক্রমের দিকে তাদের ঝোঁকটা অনেক বেশি হয়েছে। জুলাই বিপ্লবের পরে শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে সম্পর্কের কিছুটা অবনতি হয়েছে, শিক্ষকেরা অপমানিত হয়েছে, শিক্ষকদের গায়েও পর্যন্ত হাত তোলা হয়েছে। এবার শতভাগ পাশ করা প্রতিষ্ঠানের সংখ্যাও কমেছে। গতবার এমন প্রতিষ্ঠানের সংখ্যা ছিল 2968টি, আর এবার কেবলমাত্র 984টি। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। এসএসসি ও সমমান পরীক্ষায় এবছর 134টি শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাশ করতে পারেনি। এবছর আরও বেড়েছে শতভাগ ফেল করা শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা। এদিকে ফল বিপর্যয় রোধে রাজনৈতিক বিবেচনায় স্কুল চালু ও নিয়োগ বন্ধের পাশাপাশি শিক্ষকদের প্রশিক্ষণের পরামর্শ দেন শিক্ষাবিদরা। প্রতিনিধিদের সহায়তায় বিস্তারিত রিপোর্টে। কুমিল্লার ইসলামপুর উচ্চ বিদ্যালয়ে এবার এসএসসি পরীক্ষা দেয়া 32 শিক্ষার্থীর কেউ করেননি পাস। দিনাজপুরের সাতখামার উচ্চ বিদ্যালয়ের 8 পরীক্ষার্থীর সবাই ফেল। সব ছাপিয়ে আলোচনায় নীলফামারীর ডিমলা উপজেলার শেখ ফজিলাতুন্নেছা মুজিব বালিকা উচ্চ বিদ্যালয়। 12 শিক্ষক থাকা স্কুলটিতে পরীক্ষা দেয় 4 জন, যার সবাই করেছে ফেল। শতভাগ ফেল করা স্কুলে তালিকায় বরিশাল শিক্ষা বোর্ডে 16টি, দিনাজপুর বোর্ডে 13টি, যশোর বোর্ডে 2টি, পটুয়াখালীতে 4টি, পিরোজপুরে 2টি, ঝালকাঠিতে 4টি, ভোলায় 3টি ও বরগুনায় 2টি বিদ্যালয় রয়েছে। শতভাগ অকৃতকার্য শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানান শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ। আমরা স্কুলগুলোতে আমরা ইনফরমেশন দিব, আমরা ভিজিটের মাধ্যমে আমরা বলবো যে তারা যেন এই পড়ার ব্যাপারে আমরা ইন্সপেকশনটা আরেকটু জোরদার করে পড়ার মানটা আরো ভালো করার ব্যাপারে আমরা চেষ্টা করব। ফল বিপর্যয় রোধে রাজনৈতিক বিবেচনায় স্কুল চালু ও নিয়োগ বন্ধের পাশাপাশি শিক্ষকদের প্রশিক্ষণের পরামর্শ দেন শিক্ষাবিদরা। রাজনৈতিক সরকার রাজনৈতিক বিবেচনায় এগুলোতে নিয়োগ দিয়েছে। আবার পরিচালনা কমিটি যেগুলো ছিল বেসরকারি প্রতিষ্ঠানগুলো, সেই কমিটিগুলোতেও দেখা যাচ্ছে যে যোগ্য মানুষ একেবারেই আসতে পারে নাই। তো এই প্রতিষ্ঠানগুলোর এখন যেই টিচিং স্টাফ আছে সেই টিচিং স্টাফকে ট্রেন্ড আপ করতে হবে। শিক্ষা অধিদপ্তরে তদারকির গাফিলতির কারণে মানসম্মত পাঠদান নিশ্চিত না হয় ফল বিপর্যয় বন্ধ হচ্ছে না বলে মনে করেন বিশেষজ্ঞরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 20। কুয়েটে ছাত্র রাজনীতির পক্ষে রামদাহাতে ছবি ভাইরাল হওয়া খুলনার বহিষ্কৃত যুবদল নেতা মোল্লা মাহবুব খুন হয়েছেন। এলাকাবাসী বলছেন শুক্রবার নিজ বাসার সামনেই তাকে গুলি করে এবং পরে মৃত্যু নিশ্চিত করতে পায়ের রগ কেটে দুর্বৃত্তরা। জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে বলেও জানিয়েছে পুলিশ। খুলনায় আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে দাবি করেন পুলিশ কমিশনারের পদত্যাগ চেয়েছেন বিএনপি নেতারা। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে।
কুয়েটে ছাত্র রাজনীতি বন্ধের পক্ষে রামদাহাতে ভাইরাল হওয়া বহিষ্কৃত যুবদল নেতা মোল্লা মাহবুবুর রহমান খুলনায় খুন হয়েছেন। শুক্রবার দুপুরে নগরীর দৌলতপুর থানায় মহেশ্বর পাশা পশ্চিম পাড়ায় নিজ বাড়ির সামনে তাকে গুলি করে দুর্বৃত্তরা। পরে মৃত্যু নিশ্চিত করতে পায়ের রগ কেটে পালিয়ে যায় তারা। প্রত্যক্ষদর্শীরা জানান মোটরসাইকেলে একজন হেলমেট পরা থাকলেও অপর দুজনের মাথায় হেলমেট ছিল না। গাড়িটা পরিষ্কার করছিল, তখন তার বাসার সামনে 3-4 মোটরসাইকেলে দুর্বৃত্তরা এসে এলোপাতারিভাবে গুলি করে। বেশিরভাগ গুলি তার মাথায় মুখে করে এবং যাওয়ার সময় তার পায়ের রগ কেটে দিয়ে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রাজনৈতিক কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে দাবি তার সহকর্মীদের। কয়েকদিন আগে কুয়েটে একটা ছাত্র দলের একটা শান্তিপূর্ণ মিছিলে লিফলেট বিতরণের মিছিলে ঝামেলা হয়। সেখানে ওর পার্শ্ববর্তী বাড়ি হিসেবে যুব দলের নেতা হিসেবে ক্যাম্পাসে যায়। ছাত্র শিবিরের সাথে ওর একটা ওইখানে একটা ঝামেলা হয়। স্থানীয় রাজনীতিকে প্রভাবিত করার জন্য অন্য কোনো রাজনৈতিক দলের মদদে সম্ভবত বিএনপিকে ভীতু করার চেষ্টার একটা অংশ হিসেবে এই যুবদল নেতার হত্যাকাণ্ড। এদিকে খুলনায় একের পর এক হত্যাকাণ্ডে খুলনার আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে দাবি করে পুলিশ কমিশনারের পদত্যাগ দাবি করেন বিএনপি নেতারা। বাড়ির সামনে তার পিতার সামনে তাকে যেভাবে হত্যা করা হচ্ছে, এটা যে যদি আজকে যদি আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকতো তাহলে খুলনা শহরে এই হত্যাকাণ্ড হতো। আমরা মনে করি যে টোটালি খুলনা শহরের আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে। পুলিশ জানায় ঘটনাস্থল থেকে 5টি গুলির খোসা পেয়েছেন। তার মাথা ও শরীরের বিভিন্ন অংশে গুলি লাগে। আর জড়িতদের গ্রেফতারে অভিযান শুরু করেছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা। মোটরসাইকেল এসে ওকে গুলি করছে, প্রথমে গুলি করলে পড়ে গুলি যাওয়ার পরে রক কেটে পরে এখনো কিছু পাই নাই। ওখানে যে ওসি সবাই গিয়েছিল আমাকে পরে আপনাদের জানা করার চেষ্টা করতেছে। মাহবুবুর হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা নেবে পুলিশ, এমনটাই দাবি স্বজন ও স্থানীয়দের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সংস্কারের নামে জনগণকে বিভ্রান্ত না করে দ্রুত নির্বাচন চায় বিএনপি। দলটির নেতারা বলছেন, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন ও গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। আওয়ামী লীগ ক্ষমতায় টিকে থাকতে গণহত্যার পক্ষ নিয়েছিল বলে মন্তব্য করেন নেতারা। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। 2011 সালের 6 জুলাই সংসদ ভবন এলাকায় পুলিশি হামলার শিকার হন তৎকালীন সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ ও বিএনপি নেতা জয়নুল আবদিন ফারুক। মারমুখী সেই দুই পুলিশ সদস্য হারুন ও বিপ্লব পরে পুরস্কৃত হন, পান পুলিশের বড় পদ। 14 বছর আগের সেই ঘটনা, বিরোধী দলীয় চিফ হুইপের ওপর আওয়ামী লীগের বর্বরতার নজির। এই ঘটনা স্মরণে শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে আলোচনার আয়োজন করা হয়। সেখানে বিএনপি নেতারা বলেন, যেদিন জয়নুল আবদিন ফারুকের ওপর হামলা হয়েছিল সেদিন থেকেই হাসিনার পতন শুরু। জাতীয় সংসদকে আঘাত ও কলঙ্কিত করা আওয়ামী লীগের পেশা। বিএনপির অসংখ্য নেতাকর্মীকে মামলায় জড়িয়ে সাজা অথবা জেলখানায় আবদ্ধ করা, এইসব ঘটনার মধ্য দিয়ে আওয়ামী লীগের রাজনীতির দৈন্যতা প্রকাশিত হয়েছে। জাতীয় সংসদকে আঘাত করা আওয়ামী লীগের পেশা, আওয়ামী লীগের নেশা এবং আওয়ামী লীগের স্বভাব। ক্ষমতা টিকিয়ে রাখার জন্য গণহত্যা সহ যা খুশি তাই চালিয়ে যাওয়ার পক্ষে। এদিকে সংস্কারের নামে জনগণকে বিভ্রান্ত না করে দ্রুত নির্বাচনের দাবি জানিয়েছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শুক্রবার সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক দোয়া মাহফিলে এসব কথা জানান তিনি। জনগণের ক্ষমতা জনগণকে ফেরত দেন, এটাই সবচেয়ে বড় কাজ। এটাই তো 16 বছর শেখ হাসিনা বন্ধ করে রেখেছিলেন। এই দরজায় খিল দিয়েছেন। এই আপনার বন্ধ দরজা আমাদের এখন খুলতে হবে। সেই খোলার জন্য জনগণকে দিতে হবে, তার ফিরিয়ে দিতে হবে তার ক্ষমতা, অর্থাৎ তার মনোনীত সরকার গঠন করতে হবে। রিজভী বলেন, এখনো ফ্যাসিবাদের দোসররা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন, যারা সুযোগ পেলেই আবারও ফুঁসে উঠবে। এসব দোসরদের বিচারে অন্তর্বর্তী সরকারকে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি। মাহমুদ হাসান, নিউজ 24, ঢাকা। ক্ষমতায় যেতে নয়, বরং দেশে দ্রুত গণতান্ত্রিক উত্তরণ চায় বিএনপি, এমন মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। অভিযোগ করেন, বিএনপি যেন ক্ষমতায় যেতে না পারে সেজন্য অপপ্রচার চালাচ্ছে একটি গোষ্ঠী।
শুক্রবার কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন নানা কথা বলে যারা নির্বাচন ব্যর্থ করার চক্রান্ত করছে তারা যদি সেই অবস্থান থেকে ফিরে না আসে তাহলে শহীদদের আত্মত্যাগ বৃথা যাবে। এত রক্তের বিনিময়ে, এত জীবনের বিনিময়ে আমরা একটু আশার আলো দেখছি একটি সুন্দর নির্বাচনে। বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়নি, বিএনপি গণতন্ত্র উদ্ধার করার জন্য পাগল হয়েছে। আমাদের এই নতুন প্রজন্মের নেতা বিএনপি কে? তারেক রহমান। তিনি কি বলছেন? আমাকে ভোট দেওয়ার দরকার নাই, কিন্তু আমি আপনার ভোটাধিকারের জন্য আন্দোলন করছি, আমার হাতকে শক্তিশালী করুন। 11 জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র জনতার প্রথম আন্দোলনকে প্রতিরোধী দিবস ঘোষণা করলেন স্থানীয় সরকার ও যুব ক্রীড়া মন্ত্রী আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। শুক্রবার বিকেলে ছাত্র জনতার আন্দোলনের স্মৃতি নিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত সেমিনারে তিনি এসব কথা বলেন। আরও বলেন, কুবিতে শিক্ষার্থীদের চলাচলের পরিবহন সংকট দাবি করলে তিনি 3টি বাস উপহার ঘোষণা করেন। এ সময় জুলাই আন্দোলনে অংশ নেয়া জুলাই যোদ্ধা সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আজকের এই দিনকে আমি প্রথম প্রতিরোধ দিবস ঘোষণা করছি। আপনাদের প্রতিরোধকে স্মরণীয় করে রাখার জন্য বিশ্ববিদ্যালয়ে যে স্মৃতি মিনার স্থাপনের উদ্যোগ নিয়েছে সেটাকে সাধুবাদ জানাই। বিচার ও সংস্কার এবং জুলাই ঘোষণাপত্র ঠেকিয়ে দেওয়ার মধ্য দিয়ে নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। শুক্রবার দুপুরে যশোরে পথসভায় তিনি এই মন্তব্য করেন। আরও বলেন, সংস্কার ছাড়া নির্বাচন মেনে নেবে না জনগণ। এর আগে সকালে শহরের একটি হোটেলে জুলাই আন্দোলনের 4 শহীদ পরিবার ও 11 আহতদের সাথে মত বিনিময় করেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এ সময় সংবিধান পরিবর্তন এবং দ্রুত জুলাই সনদ ঘোষণার দাবি জানানো হয়। আমরা বলেছি বিচার সংস্কার এবং নির্বাচন আমরা চাই। বিচার সংস্কার ছাড়া নির্বাচন বাংলার জনগণ মেনে নেবে না। যারা বিচার সংস্কার ছাড়া নির্বাচনের পরিকল্পনা করে তারাই নির্বাচনকে পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র। আবারও কাঁচা মরিচের দামে ট্রিপল সেঞ্চুরি। দাম বেড়ে প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে 250 থেকে 320 টাকায়। চাল ও সবজির দাম বাড়তি। বিক্রেতারা বলছেন টানা 3 দিন বৃষ্টি হওয়ায় দাম ঊর্ধ্বমুখী। এছাড়া বেড়েছে ব্রয়লার ও সোনালী মুরগির দামও। নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে সরকারকে বাজার তদারকি বাড়ানোর তাগিদ কৃষি বিশেষজ্ঞদের। কেনাকাটা আরও সুশৃঙ্খল ও আরামদায়ক করে তুলেছে বসুন্ধরায় অবস্থিত আপন ফ্যামিলি মার্ট। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র থেকে শুরু করে ঘর সাজানোর নানা উপকরণ রয়েছে এখানে। রয়েছে গৃহস্থালী পণ্য, পোশাক, কসমেটিক্স ও লাইফস্টাইল পণ্যের বিশাল সমাহার। সবই মিলছে একই ছাদের নিচে। দেশীয় নামিদামি ব্র্যান্ডের পাশাপাশি রয়েছে বিভিন্ন দেশের জনপ্রিয় সব পণ্য। একই জায়গায় সবকিছু পেয়ে বেশ সন্তুষ্ট ক্রেতারা। এইখানে হচ্ছে মনে করেন প্রাইসটা একটু কম আর সবজিগুলো হচ্ছে একটু ভালো পাওয়া যায়। হাউজের পাশেই, মানে খুবই নিয়ার বাই। এটা এক প্রকার প্রিভিলেজ বলতে পারেন, মানে বসুন্ধরার বাসিন্দা হিসেবে। একই জায়গায় সব কিছু পাচ্ছেন, খাওয়ার জায়গা, এভরিথিং। বাচ্চারা যদি খেতে চায় বিকালে আই ক্যান শপিংও হলো, অ্যাট দ্য সেম টাইম তাদের এন্টারটেনমেন্টও হলো। কেনাকাটার ক্লান্তিকর যন্ত্রণা থেকে মুক্তি নিয়ে এসেছে মিনা বাজার। একই ছাদের নিচে পাওয়া যাচ্ছে নিত্য প্রয়োজনীয় সব পণ্য। দাম ও মানের ভারসাম্য থাকায় ক্রেতাদের পছন্দের তালিকায় রাজধানীর বসুন্ধরা আবাসিক জাপান স্ট্রিটের জেসিএক্স টাওয়ারে অবস্থিত মিনা বাজার। শৃঙ্খল এবং সারিবদ্ধভাবে সাজানো প্রতিটি সেকশন শাক, সবজি, মাছ, মাংস, চাল ডালের পাশাপাশি পাওয়া যাচ্ছে দেশি এবং বিদেশি নানা পণ্য। পাশাপাশি রয়েছে বেকারি জাতীয় এবং মিষ্টান্ন পণ্য। এসব কিছু এক ছাদের নিচে পেয়ে সন্তুষ্ট ক্রেতারা। কাছাকাছি তো কম দামে জিনিসপত্র পাওয়া যায়, এই জন্যই আসা। কম্পারেটিভলি রিজনেবল আছে মোটামুটি। এছাড়া বিভিন্ন সময় বিভিন্ন ধরনের অফার থাকে আর সবজিগুলো ফ্রেশ পাওয়া যায়। আর এই ছিল নিউজ 24 সংবাদের। দর্শক, দেশে করোনা ভাইরাস ও বিভিন্ন সংক্রমণের হার বেড়েছে। সংক্রমণ থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন সিপনিল ফেস মাস্ক।